নমস্কার। সাহিত্য পাঠের আসর গল্পগেলা গোগ্রাসে @গল্পবৃক্ষ ইউটিউব চ্যানেলে সাহিত্যপ্রেমী সকলকে স্বাগত। শুধুই সাহিত্যপ্রেমী, আমরা গত 5টি পর্বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতি উপন্যাসটি আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি। আজ 6ষ্ঠ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পাঠ শুরু করবার আগে আপনাদের নিকট একটি বিনীত অনুরোধ। আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, তারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাধিত করবেন। আমাদের পরিবেশনা আপনাদের কেমন লাগছে তা জানিয়ে দয়া করে কমেন্ট করুন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ। তাহলে শুরু করা যাক আজকের পাঠ। উপন্যাস ইছামতি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, 6ষ্ঠ পর্ব। নীলকুঠির বড় সাহেবের কামরায় দেওয়ান রাজারামের ডাক পড়েছিল। সম্প্রতি তিনি হাত জোর করে বড় সাহেবের সামনে দাঁড়িয়ে। বড় সাহেব কাঠে খোদা পাইপ খেতে খেতে বললেন, তোমার কাজ ঠিকমতো হইতেছে না। কেন হুজুর? নীলের চাষ এবার এত লো ফিগার কম হইল কিভাবে? হুজুর মাপ করেন তো, ঠিক কথা বলি। সেবার সেই রাহাতানপুরীর কাণ্ড কারখানার পর জেন বিলস শিপটন হঠাৎ টেবিলের ওপর দুম করে ঘুষি মেরে বললে, ওসব শুনিতে চাই না। আই ডোন্ট উইশ ইউ স্পিন দ্যাট রিগমোরাল ওভার হিয়ার এগেন। কাজ চাই, কাজ। 200 বিঘা জমিতে এবছর নীল বুনিতে হইবে, বুঝিলে? বাজে কথা শুনিতে চাই না। হুজুর, মিস্টার ডানকিনসন বদলি হইয়া গেল, নতুন ম্যাজিস্ট্রেট আসিল। এ আমাদের দলে আছে। নীলের ডাডন এবছর ব্রিস্কলি আরম্ভ করিতে হইবে। ফিগার চাই। ডাডনের খাতা রোজ আমাকে দেখাইবে। হুজুর। শ্রীরাম মুচি এই সময়ে সাহেবের কফি নিয়ে ঘরে ঢুকল। তাকে দেখে রাজারাম বললেন, হুজুর, এ লোককে জিজ্ঞেস করুন। এদের চরপাড়া গ্রামের মুচিপাড়ার লোকে কিছুতে নীল বুনতি দেবে না। আপনি জিজ্ঞেস করুন ওকে। সাহেব শ্রীরাম মুচিকে বললে, কি কথা আছে? শ্রীরাম বড় সাহেবের পেয়ারের খানসামা। বড় সাহেবকেও সে ততটা সম্ভ্রম ও ভয়ের চোখে দেখে না। অন্য লোকের কথা বলাই বাহুল্য। সে বললে, কথা সবই ঠিক। কি ঠিক? গলু আর হংস দল টেকিয়েছে হুজুর, নীলের দাগ মারতে দেবে না। জেন বিলস শিপটন রেগে উঠে দেওয়ানের দিকে চেয়ে বললেন, ইউ আর নো মিল্ক শপ। মুচিপাড়ার জমি সব ডাক লাগাও। টুডে, আজই আমি ঘোড়া করিয়া দেখিতে যাইব। শ্যামচাঁদ ভুলিয়া গেল? রামু মুচি লিডার হইয়াছে, তাহাকে সোজা করিবে। এই সময়ে শ্রীরাম মুচি হাত জোর করে বললে, সাহেব, আমার 3 বিঘে মুসুরি আছে, রবিখন্দ। আমার ওটা দাগ যেন না দেন দেওয়ানজি। রামু সর্দারের বাড়ি আমি যাইনে, তার ভাত খাইনে। আচ্ছা, গ্রান্টেড, মঞ্জুর হইল। দেওয়ান, ইহার জমি বাট পড়িল। রাজারাম বললেন, হুজুরের হুকুম। আচ্ছা, যাও। দ্যাট ডেভিল অফ অ্যান আমিন শুড গো উইথ ইউ। প্রসন্ন আমিন তোমার সাথে যাইবে, হরিশ আমিন নয়। হুজুরের হুকুম। প্রসন্ন চক্রবর্তী নিজের ঘরে ভাত রাঁধছিল। দেওয়ান রাজারাম ঘরে ঢুকতেই প্রসন্ন চক্রবর্তী তাড়াতাড়ি উঠে দাঁড়াল। তবু ভালো, কিছুক্ষণ আগে তার এই ঘরেই নবুগাজীদের দল এসেছিল। নীলের দাগ কিছু কম করে যাতে এবছর তাদের গাঁয়ে দেওয়া হয়, সেজন্য অনুরোধ জানাতে এসেছিল। শুধু হাতেও তারা আসেনি, আর একটু বেশিক্ষণ ওরা থাকলে ধরা পড়ে যেতে হতো। ঘুঘু রাজারামের চোখ এড়াত না কিছু। রাজারাম বললেন, কি ভাত হচ্ছে? আসুন আগে। হ্যাঁ,
শিগগির চলো চক্রবর্তী, মুচিদের আজ শেষ করে আসতেই হবে। বড় সাহেব রেগে আগুন, আমারে ডেকে পাঠিয়েছিল। একটা কথা বলবো, রাগ করবেন না? কি? দাগ শেষ। সে কি? প্রসন্ন চক্রবর্তী ভাতের হাত ধুয়ে গামছা দিয়ে মুছে ঘরের কোণের টিনের ক্ষুদ্র প্যাঁটরাটা খুলে দাগ নকশার বই ও ম্যাপ বার করে হাত দিয়ে দেখিয়ে বললে, 7 পাখি জমি এই, 2 পাখি জমি এই, আর এই 1.5 পাখি, একুনে 30 বিঘে 7 কাঠা। রাজারাম প্রশংসমান দৃষ্টিতে ওর দিকে চেয়ে বললেন, বাহ, কবে করলে? রবিবার রাত দুপুরের পর। সঙ্গে কে ছিল? করিম লেঠেল আর আমি। পিনম্যান ছিল শয়ারাম বোস্টম। রিপোর্ট করনি কেন? আগে জানাতেই হয় এসব কথা, তাহলে বড় সাহেবের কাছে আমাকে মুখ খেতে হতো না। যাও। কিছু মনে করবেন না দেওয়ানজি, কেন বলিনি শুনুন। ভরসা পাইনি। ঠিক বলছি, রাহাতনপুরীর সেই ব্যাপারের পর আর কিছু সে ভয় নেই। ম্যাজিস্ট্রেট বদলে গিয়েছে, বড় সাহেব নিজে বললে আমাকে। রাজারাম রায় বড় সাহেবকে কথাটা জানালেন না। প্রসন্ন চক্রবর্তী আমিন যে কাজ একা করে এসেছে, তাতে দেওয়ান রাজারাম নিজেও কিছু ভাগ বসাতে চান। রিপোর্ট সেইভাবেই লিখছিলেন। প্রসন্ন চক্রবর্তীকে অবশ্যই হাওয়া করে দিচ্ছিলেন একেবারে। কিন্তু সেদিন সকালেই চরপাড়ায় গোলমাল বাঁধল। দেওয়ানজির দূর সম্পর্কের সেই ভাইপো রামকান্ত রায়, যে কলকাতার আমুটি কোম্পানির হৌসে নকলনবিশি করে এবং যে অদ্ভুত কলের গাড়ি ও জাহাজের কথা বলেছিল, সে নীলকুঠিতে এসেছিল দেওয়ানের সঙ্গে দেখা করতে। পাইক এসে খবর দিলে চরপাড়ার প্রজারা দাগ উপড়ে ফেলেছে। রাজারাম তখনই ঘোড়া ছুটিয়ে বেরুলেন চরপাড়ার দিকে। সেখানে এক বটতলায় বসে একে একে সমস্ত মুচিদের ডাকালেন। যার যত জমিতে আগে দাগ ছিল, তার চেয়ে বেশি দাগ স্বীকার করিয়ে টিপসই নিলেন প্রত্যেকের। কারো কিছু কথা শুনলেন না। রামু সর্দারকে বললেন, এবার 5 পোতার বাউরে বাঁধাল দিয়েছিলে তুমি? আগে হ্যাঁ রায়মশাই, ফি বছর মোর বাঁধাল পড়ে। রামু সর্দারের বুক কেঁপে গেল। দেওয়ানজিকে সে চেনে। ঘোড়ায় উঠবার সময় সে দেওয়ানকে বললে, মোর কি দোষ হয়েছে? অপরাধ নেবেন না যদি কেউ কিছু বলে থাকে। দেওয়ানজি ঘোড়ায় চেপে উড়ে বেরিয়ে গেলেন। সন্ধ্যের পর 5 পোতার বাউরের বাঁধালে রামু সর্দার বসে তামাক খাচ্ছে আর 4-5 জন নিকিরি ও চাষিদের সঙ্গে কথাবার্তা বলছে। এমন সময়ে হঠাৎ কোথা থেকে 8-10 জন লোক এসে ওর বাঁধাল ভাঙতে আরম্ভ করলে। রামু সর্দার খাড়া হয়ে উঠে বললে, কে কে বাঁধালে হাত দেয় কোন সুমন্দির ভাই রে? করিম লাঠিয়াল এগিয়ে এসে বললে, তোর বাবা। তবে রে। রামু সর্দার বাগদিপাড়ার মোড়ল, দুর্বল লোক নয় সে। লাঠি হাতে সে এগিয়ে যেতেই করিম লাঠিয়ালের লাঠি এসে পড়ল ওর মাথায়। রামু সর্দার লাঠি ঠেকিয়ে দিতেই করিম হুঙ্কার দিয়ে বলে উঠল, সামলাও। আবার ভীষণ বাড়ি। রামু সর্দার ফিরিয়ে বাড়ি দিলে, সাবাস, সামলাও। রামু সর্দার ফাঁক খুঁজছিল। বিজয় গর্বে অসতর্ক করিম লাঠিয়ালের মাথার দিকে খালি ছিল। বিদ্যুৎ বেগে রামু সর্দার লাঠি উঠিয়ে বললে, তুমি সামলাও কর্মে খানসামা। সঙ্গে সঙ্গে রামুর লাঠির বাড়ি ঘুরে গেল বোঁ করে ওর বাঁকা আর করা লাঠির ওপর দিয়ে। বেল ফাটার মতো শব্দ হলো। করিম পেঁপে গাছের ভাঙা ডালের মতো পড়ে গেল বাঁধালের জালের খুঁটির পাশে। কিন্তু রামু সামলাতে পারল না, সেও গেল হুমড়ি খেয়ে পড়ে। অমনি করিম লাঠিয়ালের সঙ্গী লাঠিয়ালরা দুর্দার করে লাঠি চালালে তার ওপর, যতক্ষণ রামু শেষ না হয়ে গেল।
রক্তে বাঁধালের ঘাস রাঙা হয়েছিল তার পরদিন সকালেও। চাপ চাপ রক্ত পড়েছিল ঘাসের ওপর, পথযাত্রীরা দেখেছিল। বাঁধালের চিহ্ন ছিল না আর সেখানে। বাঁশ ভেঙে চুরে নিয়ে চলে গিয়েছিল লাঠিয়ালের দল। এই বাঁধালের খুব কাছে রামকানাই চক্রবর্তী কবিরাজ একা বাস করতেন একটা খেজুর গাছের তলার মাঠের মধ্যে। রামকানাই অতি গরিব ব্রাহ্মণ। ভাত আর সোঁদালি ফুল ভাজা এই তাঁর সারা গ্রীষ্মকালের আহার। যতদিন সোঁদালি ফুল ফোটে বাওরের ধারের মাঠে। কবিরাজি জানতেন ভালোই, কিন্তু এ পল্লীগ্রামে কেউ পয়সা দিত না। খাওয়ার জন্য ধান দিত রোগীরা, তাও শ্রাবণ মাসে অসুখ সারল তো আশ্বিন মাসের প্রথমে নতুন আউশ উঠলে চাষির বাড়ি বাড়ি এ গাঁয়ে ও গাঁয়ে ঘুরে সে ধান নিজেই সংগ্রহ করতে হতো তাঁকে। রামকানাই খেজুরতলায় নিজের ঘরটিতে বসে দাশু রায়ের পাঁচালি পড়ছিলেন। এমন সময়ে হইচই শুনে তিনি বই বন্ধ করে বাইরে এসে দাঁড়ালেন। তারপর আরও এগিয়ে দেখতে পেলেন নীলকুঠির কয়েকজন লাঠিয়াল বাঁধালের বাঁশ খুলছে। একটু পরে শুনতে পেলেন কারা বলছে, খুন হয়েছে। রামকানাই ফিরে আসছেন নিজের ঘরে। তাঁর পাশ দিয়ে হারু নিকিরি আর মনসুর নিকিরি দৌড়ে পালিয়ে চলে গেল। রামকানাই বললেন, ও হারু, ও মনসুর, কি হয়েছে, কি হয়েছে? তাদের পেছনে অন্ধকারে পালাচ্ছিল হযরত নিকিরি। সে বললে, কে, কবিরাজ মশাই? ওদিকে যাবেন না। রামু বাগদিকে নীলকুঠির লেঠেলরা মেলে ফেলে দিয়ে বাঁধাল লুট করছে। রামকানাই ভয়ে এসে ঘরের দোর বন্ধ করে দিলেন। একটা খুব আশ্চর্য ব্যাপার ঘটল এই উপলক্ষে। খুনের চেয়েও বড়, হাঙ্গামার চেয়েও বড়। পরদিন সকালে চারিদিকে হইচই বেঁধে গেল। নীলকুঠির লোকেরা 5 পোতার বাঁধাল ভেঙে গুড়িয়ে দিয়েছে, রামু সর্দারকে খুন করেছে। দলে দলে লোক দেখতে গেল ব্যাপারটা কি। অনেকে বললে নীলকুঠির সাহেব এবার জলকর দখল করবে বলে এরকম করছে। অনেকে রাজারামের বাড়ি গেল। দেওয়ান রাজারাম আশ্চর্য হয়ে বললেন, খুন? সে কি কথা? আমাদের কুঠির কোনো লোক নয়, বাইরের লোক হবে। রামু বাগদি ছিল বদমাইশের নাজির, তার আবার শত্রুর অভাব। তুমিও যেমন, যা কিছু হবে অমনি নীলকুঠির ঘাড়ে চাপালেই হলো। কে খুন করে গেল? নীলকুঠির লোক করেছে, নাও ঠেলা। বড় সাহেব রাজারামকে ডেকে বললে, খুনের কথা কি শুনিতেছি? কে খুন করিল? রাজারাম বললেন, আমাদের লোক নয় হুজুর, তার শত্রু ছিল অনেক, রামু বাগদির। কে খুন করেছে আমরা কি জানি? আমাদের লাঠিয়াল গিয়াছিল কিনা? না হুজুর, পুলিশের কাছে এই কথা প্রমাণ করিতে হইবে। ছোট সাহেবকে বললে, I think that man has overshot his mark this time. I don't appreciate this murder business, you see. Too much of a trouble when I am the inquiring magistrate. I ordered only the fish band to be swept away, sir. I know. Get ready for the trouble this time. পুলিশ তদন্তের পূর্বে রামকানাই কবিরাজের ডাক পড়ল রাজারামের বাড়ি। রাজারাম তাঁকে বলে দিলেন, এই কথা তাঁকে বলতে হবে বুনোপাড়ার লোকদের রামুকে খুন করতে দেখেছেন। রামকানাই চক্রবর্তী বললেন, একেবারে মিথ্যে কথা কি করে বলি রায়মশাই? বলতেই হবে, বেশি ফ্যাঁচ ফ্যাঁচ করবেন না, যা বলা হচ্ছে তাই করবেন। আগে এত বড় বিপদে ফেললেন রায়মশাই। আপনাকে পান খেতে দেব কুঠি থেকে। রাম রাম, ও কথা বলবেন না, পয়সা নিয়ে ও কাজ করব না। তদন্তের সময় রামকানাইয়ের ডাক পড়ল। দারোগা নীলকুঠির অনেক নুন খেয়েছে, সে অনেক চেষ্টা করলে রামকানাইয়ের সাক্ষ্য ওলট পালট করে দিতে। রামকানাইয়ের এক কথা,
নীলকুঠির লাঠিয়ালদের তিনি বাঁধাল থেকে পালাতে দেখেছেন। রামু সর্দারের মৃতদেহও তিনি দেখেছেন, তবে কে তাকে মেরেছে তা তিনি দেখেননি। দারোগা বললে, বুনোপাড়ার সঙ্গে ওর বিবাদ ছিল জানেন? না দারোগা মশাই। বুনোপাড়ার কোনো লোককে সেখানে দেখেছিলেন? না। ভালো করে মনে করুন। না দারোগা মশাই। যাবার সময় দারোগা রাজারাম রায়কে ডেকে বলে গেল, দেওয়ানজি, কবিরাজ বুড়ো বড় তেঁদোর, ওকে হাত করার চেষ্টা করতে হবে, ডাবের জল খাওয়ান বেশি করে। রামকানাইকে নীলকুঠিতে ডেকে নিয়ে যাওয়া হলো পাইক দিয়ে। প্রসন্ন চক্রবর্তী আমিন বললে, কবিরাজ মশাই, বড় সাহেব বাহাদুর বলেছেন আপনাকে খুশি করে দেবেন। শুধু কি চান বলুন, বড় সন্তুষ্ট হয়েছেন আপনার উপর। আমি আবার কি চাইব? গরিব বামুন আমিন মশাই, যা দেন তিনি। তবুও বলুন কি আপনার, মানে ধরুন টাকা করি কি ধান? ধান দিলে খুব ভালো হয়, তাই আমি বলছি দেওয়ানজির কাছে। রামকানাই চক্রবর্তীকে তারপর নিয়ে যাওয়া হলো ছোট সাহেবের খাস কামরায়। রামকানাই গরিব ব্যক্তি, সাহেব সুবর আবহাওয়ায় কখনো আসেননি। কাঁপতে কাঁপতে ঘরে ঢুকলেন। ছোট সাহেব পাইপ মুখে বসেছিল। কড়া সুরে বললেন, এদিকে এসো। আগে সাহেব মশাই, নমস্কার হই। তুমি কি করো? আগে কবিরাজি করি। বেশ, কুঠিতে কবিরাজি করবে? আগে কার কবিরাজি সাহেব মশাই? আমাদের। সে আপনাদের অভিরুচি, যা বলবেন তাই করব বই কি। তাই করবা? আগে কেন করব না? মাসে তোমায় 10 টাকা করে দেওয়া হবে তাহলেই। রামকানাই চক্রবর্তী নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। 10 টাকা? মাসে 10 টাকা আয় তো দেওয়ান মশাইদের মতো বড় মানুষের রোজগার। আজ হঠাৎ এত প্রসন্ন হলেন কেন এরা? রামকানাই কবিরাজ বললেন, 10 টাকা সাহেব মশাই? হ্যাঁ, তাই দেওয়া হবে। রাজারামকে ডেকে ধূর্ত ছোট সাহেব বলে দিলে, এই লোকের কাছে একটা চুক্তি করে লেখাপড়া হোক। 10 টাকা মাসে কবিরাজির জন্যে কুঠির ক্যাশ থেকে দেওয়া হবে। 10 টাকা দিয়ে দাও 1 মাসের আগাম। বেশ হুজুর। পরদিন রামকানাইয়ের আবার ডাক পড়ল নীলকুঠিতে। তার আগের দিন বিকেলে টাকা নিয়ে চলে এসেছেন হৃষ্টমনে। আজ সকালে আবার কিসের ডাক? দেওয়ান রাজারামের সেরেস্তায় গিয়ে হাজিরা দিতে হলো রামকানাইকে। দেওয়ান বললেন, তাহলে তো আপনি এখন আমাদের লোক হয়ে গেলেন। রামকানাই বিনীতভাবে জানালেন, সে তাঁদের কৃপা। না না, ওসব নয়, আপনি ভালো কবিরাজ, আমাদেরও দরকার। 10 টাকা পেয়েছেন? আগে হ্যাঁ। একটা কথা, সব তো হলো, নীলকুঠির নুন তো খেলেন, এবার যে তার গুণ গাইতে হবে। আগে মহানুভব বড় সাহেব, ছোট সাহেব আর দেওয়ানজির গুণ সর্বদাই গাইব। গরিব ব্রাহ্মণ, যা উপকার আপনারা করলেন। ও কথা থাক, সেই খুনের মোকদ্দমায় আপনাকে আমাদের পক্ষে সাক্ষী দিতে হবে। এই উপকারটা আপনি করুন আমাদের। রামকানাই আকাশ থেকে পড়লেন। সে কি, সে তো মিটে গিয়েছে। যা বলবার পুলিশের কাছে বলেছেন, আবার কেন? তা নয়, আদালতে বলতেই হবে। আপনাকে আমরা সাক্ষী মানব। আপনি বলবেন, বুনোপাড়ার ভন্তে বুনো, ন্যাংটা বুনো, ছিকিষ্ট বুনো আর পাতিরাম বুনোকে আপনি লাঠি নিয়ে পালিয়ে যেতে দেখেছেন। কিন্তু তা তো দেখিনি দেওয়ান মশাই। না দেখেছেন, নাই দেখেছেন, বোকার মতো কথা বলবেন না। নীলকুঠির মাইনে করা বাঁধা কবিরাজ আপনাকে করা হলো।
সাহেব মেমের রোগ সারালে বকশিস পাবেন কত। 10 টাকা মাইনে তো বাঁধা মাইনে হয়েছে। একটা ঘর কাল আপনার জন্য দেওয়ানো হবে, বড় সাহেব বলেছে। আপনি তো আমাদের নিজের লোক হয়ে গেলেন। আমাদের পক্ষ টেনে একটা কথা, ওই একটা কথা, বেশ হয়ে গেল। আপনাকে আর কিছু বলতে হবে না। ওই একটা কথা আপনি বলবেন, অমুক অমুক বুনোকে দৌড়ে পালাতে আপনি দেখেছেন। রামকানাই বিষণ্ণ মুখে বললেন, তা 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 নয়, বলতে হবে। আপনি কি চান? বড় সাহেব বড্ড ভালো নজর দিয়েছে আপনার ওপর। যা চান তাই দেবে। আপনার উন্নতি হয়ে যাবে এবার। রাজারাম আরো বললেন, তাহলে যান এখন। নীলকুঠির ঘোড়া দিতাম, কিন্তু আপনি তো চড়তে জানেন না। গরুর গাড়িতে যাবেন? রামখানাই খুব বিনীতভাবে হাত জোর করে বললেন, দেওয়ান মশাই, আমি বড্ড গরিব, আমারই মুশকিলে ফেলবেন না। আদালতে দাঁড়িয়ে হলফ করে তবে সাক্ষী দিতে হয় শুনেছি। আগে আমি সেখানে মিথ্যে কথা বলতে পারবো না। আমায় মাফ করুন দেওয়ান মশাই। আমার বাবা ত্রিসন্ধ্যা না করে জল খেতেন না। কখনো মিথ্যে বলতে শুনিনি কেউ তার মুখে। আমি বংশের কুলাঙ্গার, তাই কবিরাজি করে পয়সা নিই। বিনামূল্যে রোগ আরোগ্য করা উচিত, জানি সব, কিন্তু বড্ড গরিব, না নিয়ে পারি নে। আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথা আমি বলতে পারবো না দেওয়ান মশাই। দেওয়ান রাজারাম রেগে উত্তর দিলেন, এটা বড্ড ধরিবাজ। এটারে চুনের গুদামে পুরে রেখো আজ রাত্রি। চাপুনির জল খাওয়ালি যদি জ্ঞান হয়, তাতেও যদি না সারে তবে শ্যামচাঁদ আছে জানো তো। পাইক নফরমুচি কাছে দাঁড়িয়ে বললে, চলুন ঠাকুরমশাই। কোথায় নিয়ে যাবা? চুনের গুদামে নিয়ে যাতি বলছেন দেওয়ানজি, শুনলেন না? আপনি ব্রাহ্মণ দেবতা, গায়ে হাত দেব না, দিলেই আমার মহাপাপ হবে। আপনি চলুন এগিয়ে। কোন দিকে? আমার পেছন পেছনে আসুন। কিছু দূর যেতেই রাজারাম পুনরায় রামখানাইকে ডেকে বললেন, তাহলে চুনির গুদমেই চললেন? সে জায়গাটাতে কিন্তু নাকে কাঁদতে হবে গেলে। আপনি ভদ্রলোকের ছেলে, তাই বললাম। তবে আমারে কেন সেখানে পাঠাচ্ছেন দেওয়ান মশাই? পাঠাবেন না। আমার তো পাঠানোর ইচ্ছে নয়। আপনি যে এত ভদ্রলোক হয়ে, কুঠির মাইনে বাঁধা কবিরাজ হয়ে আমাদের এই উপকার করবেন না, তা তা না। হলফ করে মিথ্যে বলতে পারবো না, ওতে পতিত হতে হয়। তবে চুনের গুদামে উঠো গিয়ে ঠেলে। যাও নফর, চাবি বন্ধ করে এসো। রাত প্রায় 10টা। দেওয়ান রাজারাম একা গিয়ে চুনের গুদামের দরজা খুললেন। রামকানাই কবিরাজ ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছেন। নীলকুঠির চুনের গুদাম শয়নঘর হিসেবে খুব আরামদায়ক স্থান নয়। চুনের গুদামের সঙ্গে চুনের সম্পর্ক তত থাকে না যত থাকে বিদ্রোহী প্রজা ও কৃষকের। বড় সাহেবের ও নীলকুঠির স্বার্থ নিয়ে যার সঙ্গে বিরোধ বা মতভেদ, সে চুনের গুদামের যাত্রী। এই আলো বাতাসহীন দুটো মাত্র ঘুলঘুলিওয়ালা ঘরে তাকে আবদ্ধ থাকতে হবে ততক্ষণ যতক্ষণ বড় সাহেব বা ছোট সাহেবের অথবা দেওয়ানজির মর্জি। চুনের গুদামের বাইরে একটা বড় মাদার গাছ ছিল। একবার রামমণিপুরের জনৈক দুর্দান্ত প্রজা ঘুলঘুলি দিয়ে বার হয়ে মাদার গাছের নিচু ডাল ধরে ঝুলে পালিয়ে গিয়েছিল বলে তৎকালীন বড় সাহেব জন সাহেবের আদেশে গাছটা কেটে ফেলা হয়। চুনের গুদামে ইতিপূর্বে একজন প্রজা নাকি অজ্ঞান হয়ে গিয়েছিল ভূত দেখে। রাজারামের মনে ভূতের ভয়টা একটু বেশি। একলা কখনো তিনি এত রাত্রে চুনের গুদামে আসতেন না। আসবার আগে তাঁর গাটা ছমছম করছিল। এখন রামকানাইকে দেখে তিনি মনে একটু সাহস পেলেন। হোক না ঘুমন্ত,
তবুও একটা জলজ্যান্ত মানুষ তো বটে। দেওয়ানজি ডাক দিলেন, ও কবরেজ মশাই, ও কবরেজ। রামকানাই চমকে ধর্মর করে উঠে বললেন, কে? ও দেওয়ান মশাই, আসুন আসুন বলেই এমন ব্যস্ত হয়ে পড়লেন তাঁকে বসবার ঠাঁই দিতে, যেন রাজারাম তার বাড়িতে আজ রাতের বেলা অতিথি রূপে পদার্পণ করেছেন। রাজারাম বললেন, থাক থাক, বসবার জন্য আসিনি, আমার সঙ্গে চলুন। কোথায় দেওয়ান মশাই? চলুন না। তা চলুন, তবে এমন ঘরে আর আমায় পোড়াবেন না দেওয়ান মশাই, বড্ড মশা কামড়ে আমারে খেয়ে ফেলে দিয়েছে একেবারে। আপনার গেরোর ফের, নইলে আজ আপনি নীলকুঠির কবিরাজ, আপনাকে এখানে আসতেই হবে কেন? যাক, যা হবার হয়েছে, এখন চলুন আমার সঙ্গে। যেখানে নিয়ে যান, একটু যেন ঘুমোতে পারি। মত বদলেছে? না দেওয়ান মশাই, হাত জোর করে বলছি, আমারে ও অনুরোধ করবেন না। আমি কবিরাজ লোক, কারো অসুখ দেখলি নিজে গাছরা তুলে এনে বড়ি করে দেব, নিজের হাতে পাঁচন সেদ্ধ করব, সে কাজে ত্রুটি পাবেন না। কিন্তু ওসব মামলা মোকদ্দমার কাজে আমারে জড়াবেন না, দোহাই আপনার। রামকানাই সরল লোক, নীলকুঠির সাহেবদের ক্রিয়াকলাপ কিছুই জানতেন না, বা সাহেবদের চেয়েও তাদের এইসব নন্দী ভৃঙ্গির দল যে এক কাঠি সরেস, তারা যে রাত দুপুরে সাহেবদের হুকুমে ও ইঙ্গিতে বিনা দ্বিধায় অম্লান বদনে জলজ্যান্ত মানুষকে খুন করে লাশ গাজীপুরের বিলে পুঁতে রেখে আসতে পারে, তাই বা তিনি কোন চরক সুশ্রুতের পুঁথিতে পড়বেন। ছোট সাহেব একটা লম্বা বারান্দায় বসে নীলের বান্ডিলের হিসাব করছিল। এইসব বান্ডিল বাঁধা নীল কলকাতা থেকে আমুটি কোম্পানির বায়না করা। দিন তিনেকের মধ্যে তাদের তরফ থেকে হাউস ম্যানেজার রবার্টস সাহেব এসে নীল দেখবে। ছোট সাহেব নীলের বান্ডিলের তদারক করছে এই জন্যই। সেখানে দাঁড়িয়ে আছে প্রসন্ন আমিন, সে খুব ভালো নীল চেনে, এবং জমানবিশ কানাই গাঙ্গুলি। পেছনে দাঁড়িয়ে আছে সহিস ভজামুচি। দেওয়ানকে দেখে ছোট সাহেব বলে উঠল, আরে দেওয়ান, এসো এসো। তুমি বললে তো 363 নম্বর আকাইপুর নীলির বান্ডিলের সঙ্গে দেউলে, ঘোগা, সরাবপুরীর নীল মেশবে। আসল কথা, এরা নীল ভালো মন্দেতে মেশাচ্ছে। সব মাঠের নীল ভালো হয় না। যারা এদের মধ্যে বিশেষজ্ঞ তারা নীল দেখে বলে দেবে তার শ্রেণী, বলে দেবে এই নীলের সঙ্গে ও নীল মিশিও না, আমুটি কোম্পানির দালাল ধরে ফেলে দেবে। দেওয়ান বললে, খুব মিশবে, এবছর আর কালীবর দালাল আসবে না। রবার্ট সাহেব কিছু বোঝে না, ঘোগা আর আমাদের মোল্লাহাটি 5 পোতার নীল মিশিয়ে দিলি কেউ ধরতে পারবে না। এই এনেছি হুজুর, আমাদের সেই কবিরাজ। ছোট সাহেব রামকানাইয়ের দিকে চেয়ে বললে, চুনের গুদাম কিরকম লাগলো? রামকানাই হাত জোর করে বললে, সাহেব মশাই, নমস্কার আজ্ঞে। চুনের গুদাম কেমন জায়গা? দেওয়ান রাজারাম জিভে একটা শব্দ করে হাত দুখানা তুলে বললে, হুজুর, আপনি বললেন কিরকম জায়গা, কবিরাজ তার কি জানে, সেখানে ঢুকে ঘুমুতি লেগেছে। অ্যাঁ, ঘুমুচ্ছিলে? তাহলে খুব আরামের জায়গা বলে মনে হয়েছে দেখছি। আর কদিন থাকতে চাও? আগে সাহেব মশাই কি বলছেন আমি বুঝতে পারছি নে। খুব বুঝেছ, তুমি ঘুঘু লোক, ন্যাকা সাজলি জন ডেভিড তোমায় ছাড়বে না। মোকদ্দমায় সাক্ষী দেবে কিনা বলো, যদি দেও তোমাকে আরো 10 টাকা এখনই মাইনে বাড়িয়ে দেব। কেমন, রাজি? কোনো কথা বলতে হবে না, তুমি বুনো পাড়ার ছিকিষ্ট বুনো আর 2-1 লোককে লাঠি হাতে চলে যেতে দেখেছ বলবে। রাজি? আগে সাহেব মশাই। ও সাহেব মশাই বলা খাটবে না, করতেই হবে, সাক্ষী দিতেই হবে, তোমার উন্নতি করে দেব।
এখানে বাঁধা মাইনের কভারেজ হবে। 20 টাকা মাইনে ধরে দিও দেওয়ান, জুন মাস থেকে। দেওয়ান রাজারাম তখনই পড়া পাখির মতো বলে উঠলেন, যে আজ্ঞে হুজুর। বেশ, নিয়ে যাও, কবিরাজ রাজি আছে, নিয়ে যাও ওকে। প্রসন্ন আমিন, তোমার ঘরে শোবার জায়গা করে দিতে পারবে না কবিরাজের? প্রসন্ন আমিন তটস্থ হয়ে তরাক করে লাফিয়ে উঠে বললে, হাঁ হুজুর, আমার বিছানা পাতাই আছে, তাতেও উনি শুতে পারেন না হয়। রামকানাইয়ের মুখ শুকিয়ে গিয়েছে, জল তেষ্টায় তার জিভ জড়িয়ে এসেছে। কিন্তু নীলকুঠিতে সাহেবের ও মুচির ছোঁয়া জল তিনি খাবেন না, কারণ এইমাত্র দেখলেন বেহারা শ্রীরাম মুচি ছোট সাহেবের জন্যে কাঁচের বাটি করে মদ নয় কফি, রামকানাই ভুল করেছেন, নিয়ে এলো। সত্যিক জাতের ছোঁয়াছুঁই এখানে না, এইসব ব্রাহ্মণেরও দেখছি এখানে জাত নেই। এখানে কবিরাজি করতে হলে জল খাবেন না এখানকার, শুধু ডাব খেয়ে কাটাতে হবে। প্রসন্ন আমিন বললে, তাহলে চলুন কবিরাজ মশাই, রাত হয়েছে। দেওয়ান রাজারাম পাকা লোক, তিনি এই সময় বললেন, তাহলে কবিরাজ মশাইয়ের সাক্ষী দেওয়া ঠিক হলো তো? প্রসন্ন আমিন রামকানাইয়ের দিকে চাইলে। রামকানাই বললে, সাহেব মশাই, তা আমি কেমন করে দেব? সে আগেই বললাম তো দেওয়ান মশাইকে। ছোট সাহেব চোখ গরম করে বললে, সাক্ষী দেবে না? না সাহেব মশাই, মিথ্যে কথা বলতে আমি পারবো না, দোহাই আপনার, হাত জোর করছি আপনার কাছে। আমার বাবা ছিলেন ব্রাহ্মণ পণ্ডিত। ও, তুমি এমনি শায়েস্তা হবে না, তোমার মাথার ঠিক এমনি হবে না। ভজা, নফরকে ডাক দাও, 10 ঘা শ্যামচাঁদ কষে দিক। নফর মুচি লম্বা জোয়ান মিসকালো লোক, সে অনেক লোককে নিজের হাতে খুন করেছে। কুঠির বাইরে আশপাশ গ্রামে নফরকে সবাই ভয় করে। নফর বোধ হয় ঘুমুচ্ছিল। ভজার পেছনে পেছনে সে চোখ মুছতে মুছতে এলো। ছোট সাহেব রামকানাইয়ের দিকে চেয়ে বললে, কেমন লাগাবে শ্যামচাঁদ? আগে সাহেব মশাই, তাহলে আমি মরে যাব, আমারে মারতেই বলবেন না। আষাঢ় মাসে বাত শ্লেষা হয়ে আমার শরীর বড় দুর্বল। মরে গেলে তাতে আমার কিছুই হবে না, নিয়ে যাও নফর। নফর বললে, যে আগে হুজুর। নফর এসে রামকানাইয়ের হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে চলল। যাবার সময় দেওয়ানজির দিকে তাকিয়ে বললে, তাহলে আস্তা বলে নিয়ে যাই? এই সময় দেওয়ানের দিকে সে সামান্যক্ষণের জন্য স্থির দৃষ্টিতে চেয়ে রইল। দেওয়ান বললেন, নিয়ে যাও। রামকানাই বলিদানের পাঁঠার মতো নফরের সঙ্গে চললেন। লোকটা স্বভাবত নির্বোধ। এখুনি যে নফর মুচির জোরালো হাতের শ্যামচাঁদের ঘায়ে তাঁর পিঠের চামড়া ফালা ফালা হয়ে যাবে, সে সম্ভাবনা কানে শুনলেও বুদ্ধি দিয়ে এখনো হৃদয়ঙ্গম করে উঠতে পারেননি। আস্তা বলে দাঁড় করিয়ে নফর ক্ষীণ চন্দ্রালোকে রামকানাইয়ের দিকে ভালো করে চেয়ে বলল, ক ঘা খাবা? আমারে মেরো না বাবা, আমার বাতশ্লেষার অসুখ আছে, আমি তাহলে মরি যাব। মরে যাও, বাঁওরের জলে ভাসিয়ে দেবনি, তার জন্যে ভাবতে হবে না। অমন কত এ হাতে ভাসিয়ে দিয়েছি, পেছন ফিরে দাঁড়াও। 2 ঘাড় মাত্র শ্যামচাঁদ খেয়ে রামকানাই মাটিতে পড়ে ছটফট করতে লাগলেন। নফর কোথা থেকে একটা চটের থলে এনে রামকানাইয়ের গায়ে ফেলে দিলে। তার ধুলোয় রামকানাইয়ের মুখের ভেতর ভর্তি হয়ে দাঁত কিচকিচ করতে লাগলো। পিঠে তখন ওদিকে নফর সজোরে শ্যামচাঁদ চালাচ্ছে ও মুখে শব্দ করছে, রাম, 2, 3, 4। 10 ঘা শেষ করে নফর বললে, যাও বেরাম্মণ মানুষ। সাহেব বললি কি হবে, তুমি মরে যেতে 10 ঘা শ্যামচাঁদ খেলে, রাত্রি এখান থেকে নড়বা না, সামনে এসে ছোট সাহেব দেখলি ছুটি। রামকানাই বাকি রাতটুকু
মরার মতো পড়ে রইলেন আস্তাবলের মেঝেতে। ভবানী বাড়ুজ্যে সকালে বাড়ির সামনে বকুলতলায় দাঁড়িয়ে আছেন। আজ হাটবার, চাল কিনবেন। নীলু বলে দিয়েছে একদম চাল নেই। এমন সময় তিলু 1 বছরের খোকাকে এনে তাঁর কাছে দিতে গেল। ভবানী বললেন, এখন দিও না, আমি একটু মামার কাছে যাব, যাও নিয়ে যাও। খোকা কিন্তু ইতিমধ্যে মার কোল থেকে নেমে ভবানীর কোলে যাবার জন্য 2 হাত বাড়াচ্ছে। তিলু নিয়ে যাবার চেষ্টা করতে সে কাঁদতে লাগলো ও ছোট্ট ডান হাতখানা বাড়িয়ে দিয়ে বাবাকে ডাকতে লাগলো, দিয়ে যাও, দিয়ে যাও, দাঁড়াও, ওই তো দিনু বুড়ি আসছে, দেখে নাও তো চালটা। ভবানী ছেলেকে কোলে করলেন। খোকা আনন্দে তাঁর কান ধরে বলতে লাগলো, ই গুল, আঙ্গুল দিয়ে পথের দিকে দেখিয়ে দিলে। ভবানী বললেন, না, এখন তোমার বেড়াবার সময় নয়, ও বেলা যাব। খোকা ওসব কথা বোঝে না। সে আবার আঙ্গুল দিয়ে পথের দিকে দেখিয়ে বললে, ইস, না, এখন না। তিলু বললে, যাচ্ছেন তো মামা শ্বশুরের ওখানে, নিয়ে যান না সঙ্গে। খোকা ততক্ষণে আবার পৈতের গোছ ছোট্ট মুঠোতে ধরে পথের দিকে টানছে আর চেঁচিয়ে বলছে, নবল নবল, উহ। পরেই কান্নার সুর। তিলু বললে, যাও যাও, আহা, আপনার সঙ্গে বেড়াতে ভালোবাসে। কেন, ওর 3 মা, আমি না হলে চলে না? না গো, রান্নাঘরে যখন থাকে তখন থাকে থাকে কেবল আঙ্গুল তুলে বাইরের দিকে দেখাচ্ছে, মানে আপনার কাছে নিয়ে যেতে বলছে। এমন সময় দিনু বুড়ি চালের ধামা কাঁখে করে নিয়ে ওদের কাছাকাছি এসে পড়তেই ওরা বললে, দেখি কি চাল। দিনু বুড়ির বয়স 80-র ওপর, চেহারা ভারতচন্দ্র বর্ণিত জরতি বেশিনী অন্নদার মতো, এমনকি হাতের ছোট্ট লরিটি পর্যন্ত। ওদের কাছে এসে একগাল হেসে ধামা নামিয়ে বললে, ডবল নাগরা দিদিমণি। আর কে? জামাই? তিলু বললে, হ্যাঁ গো। দর কি? 6 পয়সা। না, 1 আনা করে হাটে দর গিয়েছে। না দিদিমণি, তোমাদের খেয়ে মানুষ, তোমাদের ফাঁকি দেবানি। 6 পয়সা না দেও, 5 পয়সা দিও। 1 মুঠো করে চিবিয়ে দেখো কেমন মিষ্টি, আকর করার মতো। চলো বাড়ির মধ্যেই, পয়সা কিন্তু বাকি থাকবে। ওই দেখো, তাতে কি হয়েছে, ও বেলা দিও। ও বেলা না, মঙ্গলবারের এদিকে হবে না, তাই দিও। এই ফাঁকে খোকা খপ করে 1 মুঠো চাল ধামা থেকে উঠিয়ে নিয়েই মুখে পুরে দিলে। কিছু কিছু পড়ে গেল মাটিতে। ভবানী ওর হাত থেকে চাল কেড়ে নিয়ে কোলে নিয়ে বললেন, হাঁ করো, হাঁ করো খোকা। খোকা অমনি আকাশ পাতাল বড় হাঁ করলে। এটা তিলু খোকাকে শিখিয়েছে, কারণ যখন তখন যা তা সেই 2 আঙ্গুলে খুঁটে তুলে সর্বদা মুখে পুরছে। ওর মা বলে, হাঁ কর খোকন, লক্ষ্মী ছেলে, কেমন হাঁ করে। অমনি খোকা আকাশ পাতাল হাঁ করে অনেকক্ষণ থাকবে। সেই ফাঁকে ওর মা মুখে আঙ্গুল পুরে মুখের জিনিস বার করে ফেলবে। আজকাল সে হাঁ করে বলে, আ। ওর মা বলে, থাক থাক, অত হাঁ করতেই হবে না। ভবানী বাণুজ্যে খোকনের মুখ থেকে আঙ্গুল দিয়ে সব চাল বের করে ফেলে দিলেন। এমন সময় পথের ওদিক থেকে দেখা গেল ফণী চক্রবর্তী আসছেন, পেছনে ভবানীর মামা চন্দ্র চাটুর্যে। ভবানী বললেন, তিলু, তুমি দিনু বুড়িকে নিয়ে ভেতরে যাও, খোকাকে নিয়ে যাও। ওরা দুজন কাছে আসছেন। তিলু খোকাকে নিয়ে গেল, কিন্তু সে বাবার কোল আঁকড়ে রইল 2 হাতে, বাবার গলা জাপটে ধরে মুখে তারস্বরে প্রতিবাদ জানাতে লাগলো। তিলু বললে, ও আপনার কোল থেকে কারো কোলে যেতে চায় না, আমি কি করব? ভবানী হাসলেন। এ খোকাকে তিনি কত বড় দেখলেন এক মুহূর্তে। বিজ্ঞ,
পণ্ডিত ছেলে টোল খুলে কাব্য দর্শন ভক্তিশাস্ত্র পড়াচ্ছে ছাত্রদের। সৎ ধার্মিক, ঈশ্বরকে চেনে, হবে না তার ছেলে কিনা? খুব হবে, দেশে দেশে ওকে চিনবে, জানবে। সেই মুহূর্তে তিলুকেও দেখলেন। দিনু বুড়ির আগে আগে চলে গিয়ে বাড়ির ছোট্ট দরজার মধ্যে ঢুকে গেল। কি নতুন চোখেই ওকে দেখলেন যেন। মেয়েরাই সেই দেবী, যারা জন্মের দ্বার পথের অধিষ্ঠাত্রী, অনন্তের রাজ্য থেকে সসীমতার মধ্যেকার লীলা খেলার জগতে অহরহ আত্মাকে নিয়ে আসছে। তাদের নবজাত ক্ষুদ্র দেহটিকে কত যত্নে পরিপোষণ করছে, কত বিনিদ্র উদ্বিগ্ন রাত্রির ইতিহাস রচনা করে জীবনে জীবনে কত নিঃস্বার্থ সেবার আকুল অশ্রুরাশিতে ভেজা সে ইতিহাসের অপঠিত অবজ্ঞাত পাতাগুলো। ভবানী বললেন, শোনো তিলু, কি খোকাকে নেবে? ও যাবে না বললাম যে। একটু দাঁড়াও দেখি, দাঁড়াও ওখানে। আহা, ঢং। মুচকে হেসে সে হেলে দুলে ছোট্ট দরজা দিয়ে বাড়ি ঢুকল। কি শ্রী! মা হওয়ার মহিমা ওর সারা দেহে অমৃতের বসুধারা সিঞ্চন করেছে। ফণী চক্রবর্তী বললেন, বসো বাবাজি। সবাই মিলে বসলেন। ভবানী বাড়ুজ্যে তামাক সেজে মামা চন্দ্র চাটুর্যের হাতে দিলেন। ফণী চক্রবর্তী বললেন, বাবাজি, তোমাকে একটা কাজ করতেই হবে। কি মামা? তোমাকে একবার আমার বাড়ি যেতেই হবে। আমি একবার গয়া কাশী যাব ভাবছি। তোমার মামাও আমার সঙ্গে যাবেন। তুমি তো বাবা সব জানো, ওদিকের পথঘাট, কোথা দিয়ে যাব, কি করব। হেঁটে যাবেন? নয়তো বাবা পালকিকে আমাদের জন্য ভাড়া করে নিয়ে আসছে, হেঁটেই যাব। এখান থেকে যাবেন ওরকম করে বললেই হবে না। ঈশ্বর বৈষ্ণব সেধ আমাদের সঙ্গে যাবে, সে কিছু কিছু জানে। তবে তুমি হলো গিয়ে জাহাজ, তোমার কথা শুনলি তুমি ওবেলা আমাদের বাড়ি গিয়ে চাল ছোলা ভাজা খাবে, অনেকে আসবে শুনতি। ভবানী বাড়ুজ্যে বাড়ির মধ্যে এসে তিলুকে বললেন, ওগো, ভূতের মুখে রাম নাম। কি গা? ফণী চক্রবর্তী আর মামা চন্দ্র চাটুর্য নাকি যাচ্ছেন গয়া কাশী। এবার তোমার দাদা না বলে বসেন তিনিও যাবেন। তিলুর পেছনে পেছনে নীলু বিলুও এসে দাঁড়িয়েছিল। নীলু বললে, কেন, দাদা বুঝি মানুষ না? বেশ, মানুষ তো বটেই, তবে আমি আর সকালবেলা গুরু নিন্দেটা করব? আমার মুখ দিয়ে আর কোনো কথা নাই বেরুলো। বিলু বললে, আহারে, কি যে কথার ভঙ্গি! কবির গুরু ঠাকুর হরু, হরু ঠাকুর এলেন, দিদি কি বলো? তিলু চুপ করে রইল। স্বামীর সঙ্গে তার কোনো বিষয়ে দুমত নেই, থাকলেও কখনো প্রকাশ করে না। গ্রামের লোকেও তিলুর স্বামী ভক্তি নিয়ে বলা বলি করে, এমনটি নাকি এ দেশে দেখা যায়নি। দু একজন দুষ্ট লোকে বলে, আহা, হবে না। বলে, কুলিনের কন্যে আমি নাগর খুঁজে ফিরি, দেশ দেশান্তরে তাই ঘুরে ঘুরে মরি। কুলিন কন্যের ভাতার জুটল বুড়ো বয়সে, তাই আবার ছেলে হয়েছে, ভক্তি কি অমনি আসে? যা হতো না তাই পেয়েছে, ওদের বড় ভাগ্যি, বুড়ো ধুমরি বয়সে বর জুটেছে। শ্রোতাগণ ঘাঁটিয়ে আরো শুনবার জন্য বলে, তবুও বর তো। হ্যাঁ, বর বই কি, তার আর ভুল। তবে কি, তবে বড্ড বেশি বয়স। যাও যাও, কুলিনের ছেলের আবার বয়স। সবাই কিন্তু এখানে একমত হয় যে ভবানী বাড়ুজ্যে সত্যই সুপাত্র এবং সৎ ব্যক্তি। কেউ এ গাঁয়ে ভবানী বাড়ুজ্যের সম্বন্ধে নিন্দের কথা উচ্চারণ করেনি। যে পাড়া গাঁয়ের চণ্ডীমণ্ডপের মজলিসি ঘুঁটে ব্রহ্মা বিষ্ণু পর্যন্ত বাদ যান না, সেখানে সবার কাছে অনিন্দিত থাকা সাধারণ মানুষ পর্যায়ের লোকের কর্ম নয়।
শুধুই সাহিত্যপ্রেমী, আজকের পাঠ এ পর্যন্তই। আবার আগামী পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব অচিরেই। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলতে থাকুক গল্প পাঠের আসর, গল্প গেলা গোগ্রাসে @গল্পবৃক্ষ ইউটিউব চ্যানেল। শুধুই সাহিত্যপ্রেমী, আমাদের এই পরিবেশনা আপনাদের কেমন লাগলো দয়া করে তা জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার ইত্যাদি করবেন। সর্বোপরি আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ইছামতি উপন্যাসটির পূর্ববর্তী পর্বগুলি যারা শুনতে পারেননি তারা দয়া করে আমাদের গল্পবৃক্ষ ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের পূর্ববর্তী পর্বগুলি শুনে নিতে পারেন।